সুপ্রভাত, সবাই কেমন আছো? সবাই নতুন আরও একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কাল সারা রাত যা ঝড় বৃষ্টি হয়েছে কি আর বলবো তোমাদের। ঝড় বৃষ্টিতে কারেন্ট নেই, জল নেই, মানে কলে জল নেই, সব মিলিয়ে একটা যেন অবস্থা ভীষণই খারাপ। তো সকাল সকাল চলে এসেছিলাম উনুনে চা বানাতে। তো উনুনে চা বানিয়ে এবারে দেখো এই যে হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। এক মুহূর্ত দেরি করলাম না, যত দেরি করা যায় তত যেন আরও বেলাটা হয়ে যায়। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, উঠতেও কিন্তু অনেকটা লেট হয়েছে। যেহেতু আয়ুষের স্কুলটা বন্ধ আছে তাই দেরি করেই উঠছি একটুখানি। আর উঠেই দেখি বেলা তো অনেকটা হয়ে গেছে। এদিকে ফ্রেশ হতে, ছেলেকে খাওয়ানো, ছেলেকে পরিষ্কার টরিষ্কার করা, ছোটো তো সকাল সকালে উঠে পড়ে, তো ওকে এইসব করতে করতে একটু আরও বেলা হয়ে গেল। বাজে এখন এই 11:15 মতন। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদের এখানে বৃষ্টিতে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। একটা গাছ ভেঙে পড়েছে, সুপারি গাছ, দেখাচ্ছি তোমাদেরকে। চা বানাতে আসলাম, কারেন্ট ছিল না। আর কারেন্ট না থাকলে তো রান্নাও মুশকিল, ইন্ডাকশন ওভেনেও রান্না যাবে না, এখানে না। তাই ওকে বললাম যে দেখো একটা বইয়ের ব্যবস্থা করতে পারো নাকি। গ্যাসের দাম নিচ্ছে 1800 টাকা করে, মানে ডাবল। তো দেখি খবর নিবে এখন আজকে। গ্যাসটা না হলে কি বলতো খুব অসুবিধা হয়ে যায়। এই ঝড় বৃষ্টির দিনে না কারেন্ট চলে যায়, বাচ্চা কাচ্চার রান্না বলো, একটা চা বানাতে গেলে উনুনে বানাতে হয়। উনুনে বানালাম, তো ভাবলাম উনুনটা যখন ধরানোই আছে ভাতটাও বসিয়ে দিই। আর একদিকে বেলাও কিন্তু হয়েছে 11টা বাজে। ঘুম থেকে উঠতে লেট করেছি, পুরো সকাল থেকে বৃষ্টি চলছিল, হাওয়া বৃষ্টি, তাই বিছানায় ছিলাম। তো ওইদিকে জামা কাপড় চেঞ্জ করে ভাবলাম না আগে রান্নাটাই বসিয়ে দিয়ে নিই। এই যে ভাত বসিয়ে দিলাম। আর দেখি কি করি, ঝিনুক আছে, ঝিনুক করতে পারি। আর দেখা যাক কি করি। তো চলো, এই যে ভাতের জল গরম হয়ে গেছে, আমি এদিকে চালটা দিয়ে নিই। ও যাচ্ছে বাথরুমের জন্য নলগুলো আনতে। নলগুলো এনে দিলেই মিস্ত্রি আসবে বলছে, তো সেই জন্য বেরোচ্ছে। আর গাড়িটাও গ্যারেজে দিবে। কালকে তো গাড়ি চলেছে আমাদের সুন্দর। কালকে বাড়িতে গেছিলাম, দাদার ছেলের বার্থডে ছিল। মা আমাদের সুপারি গাছটা পুরো ভেঙে গেছে। আর এই দেখো, হ্যাঁ, আর এই দেখো অবস্থা। বাইকটা না একটু সরায় দিয়ে যাও, আমি এই জায়গাটা ঝাড় দিব। এত জল এখানে আটকে থাকে, এই জলটাকে সরাতে হবে। বাথরুমগুলো হয়ে গেলে তাহলে কি বলো তো, সব পরিষ্কার করা যাবে। এই যে এই জায়গাটা যেমন সেদিন একটু পরিষ্কার করা হলো, কিন্তু এই ইটগুলোকে আর কোথায় নেবো যদি দরকার পড়ে। তারপর এখানে জরুরি জিনিস আছে, এগুলো যদি দরকার পড়ে, তাই এগুলো এখানেই আছে। ওই টাইলসের টুকরোগুলো ওখানে যে সরিয়ে রাখা হয়েছে। তো বাথরুমটা হয়ে গেলে না, ও বলছে কি এই জায়গাটা পাকা করে দিবে। হ্যাঁ, কিন্তু পাকা করলে কি বলো তো, শ্যাওলা পড়ে যায়। মাটিরই ভালো, পাকা করলে শ্যাওলা পড়ে যায়, সবসময় ব্লিচিং পাউডার দিয়ে ঘষতে হয়, এই একটা জিনিস। তো এই জন্য আমি বলছি না থাক, এই জায়গাটা তো কিছু করা হবে না, এখানে এমনি ফুলের গাছ লাগাই দিব, ভালো লাগবে দেখতে। এই জায়গাটা পরিষ্কার হলে দেখতে ভালো লাগবে। আজ একদম পাগলির মতন আছি, কেননা ঘুম থেকে উঠে ওইদিকে রান্না টান্না বসিয়ে দিলাম, আর ভালোভাবে মাথাটা আঁচড়াতে পারিনি। চলো, ভাত হচ্ছে, রান্নাটা সেরে ঘর দুয়ারগুলো গোছাবো, তারপরে ভিডিওর এডিটিংয়ের কাজ আছে, অনেক কাজ আছে। আর আয়ুষ কালকে বাড়িতে গেছিলাম, তো আয়ুষ ওখানেই, মার এখানে আছে, তো খুশ খেয়ে দিয়ে ঘুরছে। চলো রান্নাটা। তোমরা অনেকেই বলো দিদি উঠোনটা বর্ষায় পাকা করে রাখো, তাহলে তোমারই কষ্ট কম হবে। এত জল জমে থাকে, কাদা, কোথাও যাওয়া আসা করতে কষ্ট। কিন্তু আমারই এই বাড়িতে, আমার এক জায়ের বাড়িতে পুরোটা উঠোন পাকা। বড় জায়ের বাড়িতে, তোমাদের হয়তো সেদিন দেখিয়েছিলাম, দেবরাজের যে জেঠি, পুরো উঠোন পাকা। কিন্তু সেদিন দিদি বলল, প্রিয়া উঠোন পাকা করো না, উঠোন পাকা করলে খুব কষ্ট, এত শ্যাওলা পড়বে, সেই শ্যাওলা তোমার ঘষতে ঘষতে তোমার মানে কোমর ব্যথা হয়ে যাবে। আরে দেখো না, এই জিনিসগুলো ওয়াক্ত হয়ে আছে না, জলটা জমে যায়। জল জমবে না। গাড়িটা কি গ্যারেজে দিবা নাকি? ঠিক আছে।
তো যার বাড়িতে পাকা উঠোন আছে তারাই জানে যে পাকা উঠোনের কি জ্বালা। এক একটা জিনিসের যেমন ভালো থাকে তেমন মন্দ। দেখো তো আমাদের কোলে কে, সোনা মাটা, একদম পুতুল, একদম ছোট্ট পুতুলগুলো হয় না, সোনা মাটা সেরকম পুতুল আমাদের মেঘা সোনা, বনির বুনু, বনির ছোট্ট বুনু। দেখো একেবারে পুতুল, টুনটুনি, একটা টুনটুনি, যা মোবাইল দেখে আবার, দেখছো? আমি আসলাম তোমাদের গাড়িটা দেখাতে, দেখো কি সুন্দর চালাবে। চলো, এখানে আমি গাড়ি দেখতে এসেছি। গাড়িটা নতুন চলছে যেহেতু আমার খুব আনন্দ হচ্ছে। এবারে একটা কথা বলি, কিছু মানুষ যায় যায় কি করে অশান্তি ঘটায়, মানে যায় যায় তো মনোমালিন্য যদি সামান্য থাকে তাহলে সেই মনোমালিন্যটাকে আরও যেন বাড়িয়ে দেয়। এই যে দীপিকা দিভাইদের বাড়ির সামনে আমাদের কিন্তু গাড়ি রাখা আছে। তো আমি বলেছিলাম ভিডিওতে যে আমরা ভাড়া দিয়েই গাড়িটা রাখি, কারণ অনেকে কমেন্ট করেছিল প্রথমে যে গাড়িটা কি এমনি রাখবে, ভাড়া দেবে না। তো তাদেরকে জানিয়েছি না, আমরা গাড়িটা ভাড়া দিয়েই রেখেছি। তো ওরা কিন্তু বলেছিল ভাড়া দিতে হবে না, কিন্তু আমি তোমরা জানো আমি কেমন মানুষ, আমি বলেছি না, যাই হোক না কেন ভাড়া দিয়েই রাখবো। এটা নিয়েও একটা মানুষ কালকে কমেন্ট করেছে, বলে এই মানে দীপিকা দিভাইয়ের সম্পর্কে আমাকে উস্কেছে আর কি, যে এইটুকু ভাড়া ছাড়া কি রাখতে পারলো না, এতটা ভালোবাসা, এই না তোমাকে এত ভালোবাসে, এই না তোমাদের যায় যায় এত মিল, গাড়ির ভাড়াটা কি না রাখলেই না হতো। তো এই কমেন্টটা যদি আমি দেখি, মানে আমি দেখে যাতে একটু কষ্ট পাই যে হ্যাঁ ঠিকই তো, দিদিভাই তো তাই করতে পারতো, মানে এরকম যাতে আমার মনে ধারণা আসে, তাই এই কমেন্টগুলো আসে। কিন্তু না, আমাদের ভালোবাসাটা ঠুমকো না। আর এই কয়েকদিনের কয়েকটা বছরে যে এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের কমেন্টসের, কিছু মানুষ আমাকে এসে এক কথা বলে, আবার সে আমার সম্পর্কে হয়ে আরেকজনের কাছে কান বলায়, মানে এরকম হয়েছে কিছু মানুষ। তো এগুলো দেখতে দেখতে এমনটা আমি অভ্যস্ত হয়ে গেছি যে এখন আর এগুলোতে আমার কান ভোলানো মনে হয় না। তাই তোমাদেরকে একটাই কথা বলবো যে নিজের গাছের এরকম মোটা মোটা ডোগা পাতা থাকলে কি মন চায় বলো তো, যে যখন তখন ছিঁড়ে নিয়ে আসে খাই আর কি। তো ওই যে নিয়ে আসলাম, বেশি দেবো না, অল্প দিব, ঝিনুকে দেবো। আর ঝিনুকের মাংস খেতে ভালো লাগে ডোগা। দেখো কি মোটা মোটা, 3টা নিয়ে এসেছি, 3টাতেই হয়ে যাবে। আজ এত বছরের এক্সপিরিয়েন্স, তো এই কমেন্টসের, এই নেগেটিভ কমেন্টস, নেগেটিভ ভিডিও, তো এখন আর এগুলো কি বলো তো, আমার ধারের কাছেও আসতে পারে না। সত্যি বলছি, আজ একটা বছর আগেও আমি প্রচুর কান্না করেছি এই নেগেটিভ কমেন্টস নিয়ে, কিন্তু আজ দেখো, না গায়ে লাগে, না গায়ে মাখি, না কিছু মনে করি। তবে হ্যাঁ, রিপ্লাই দেওয়ার মতো কিছু হলে আমি অবশ্যই রিপ্লাই দিই তোমাদের। সেই যে আগে যে একটা কষ্ট, কাঁদতাম, ঘরে বসে কাঁদতাম, গুমড়ে মরতাম, এই জিনিসটা কিন্তু আমার মধ্যে আর নেই। হ্যাঁ, এতে অনেক কন্ট্রোভার্সি, দিদি বলো, আন্টি বলো, তারা আমাদের বুঝিয়েছে যে আমরা ভিডিও করব, তাই বলে তোমার কষ্ট পেলে চলবে না। যারা যারা ঝিনুক খাও না, তারা ঝিনুকের মর্ম সত্যিই বলছি বুঝবে না। এর যে একটা কি মর্ম তোমরা বুঝবে না। অনেকেই কমেন্ট করো কি কি জিনিস খায়। আমি তো প্রথমে খেতাম না, বিয়ের আগে তো ঝিনুক খেতাম না, এখানে এসেই খাওয়া শিখেছি। প্রথমে যখন শ্বশুরবাড়িতে ঝিনুক নিয়ে আসছিল, তখন দেখে গাটা কেমন ঘিনঘিন করতো, যে যেটা জীবনে খাইনি কোনোদিন, বাপের বাড়িতে কোনোদিনও দেখিও নি, খাইও নি, ভেতরের মাংসটা কীরকম হয় সেটাই জানি না। তারপরে আস্তে আস্তে বাবার সাথে বসে থাকতাম, মা সেন্টার যেত বিয়ের পরপর আর কি, বাবা দেখতাম, মা দিয়ে যেত, বাবা পরিষ্কার করতো। তো দেখতে দেখতে না ঝিনুকের প্রতি একটা ভালোবাসা, যে মাংসটা তো দেখতে খারাপ নয়, পরিষ্কার ধকধকে দুধের মতো সাদা, আর দেখতেও বেশ সুন্দর। তো এরকম দেখতে দেখতে বাবা কিভাবে রান্না করতো, কিভাবে ওটাকে পরিষ্কার করতো, সব দেখতাম। দেখতে দেখতে হঠাৎ একদিন কি মনে হলো, প্রথমবার খাইনি, বাবা বানিয়েছে, অনেক বলেছিল, খাইনি। দেখতে 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 হঠাৎ করে একদিন খুব মন চাইলো যে না, ট্রাই করা যেতেই পারে, মানুষ কত কি ট্রাই করে, এটা যেহেতু খাওয়া যায় তো ট্রাই করা যেতেই পারে। একদিন ট্রাই করে দেখেছি, মানে বিশ্বাস করো আমি পুরো এটার ফ্যান হয়ে গেছি, যে না, এত টেস্টি একটা জিনিস, কেন খাবো না। তারপরে এরকম করতে করতে শামুক খাওয়া শিখলাম, ঝিনুক খাওয়া শিখলাম, অনেক রকমের মাংস খেতাম না, সেই মাংস খাওয়া শিখলাম এখানে এসে। তো যাই হোক, এখন আমার প্রিয় হয়ে গেছে, এখন আমি নিজে বানাই। চলো, তাদের নামগুলো নিতে পারছি না, না হলে অনেকেই অনেক রকম তাদের নিয়ে মতামত করবে। এক দুজন নয়, 1 2 3 জন, অনেকে যাদের সাথে আমার যোগাযোগ আছে পুরনো আর কি, এখন সেরকম একটা হয় না, কিন্তু আগের কথা বলছি, 1 বছর আগের কথা, তাদের কাছে অনেক কান্নাকাটি করেছি এই নিয়ে। তো যাই হোক, তখন বুঝলাম যে এরা যা ভিডিওতে বলে সবটা সত্যি না, কিছু কিছু ভিউয়ার্সদের ধরে রাখার জন্য বলে আর কি। তো তার জন্য তাদের কথা তো আমি কখনো গায়ে মাখি না, সত্যি বলছি, তাদের আমি ভালোবাসি, তাদের সত্যি কখনো তাদের কথা আমার গায়ে লাগে না।
এবার আসি কিছু ভিউয়ার্সের কথায়, তারা নেগেটিভ কমেন্টস করাতেই ব্যস্ত থাকে। তো এই যে যেমন এই কমেন্টটা করেছে, যাতে আমি খারাপ ভেবে দীপিকা দিভাইয়ের সাথে আমার একটা মনোমালিন্যের সৃষ্টি হয়, কিন্তু না গো, এই জিনিসটা জানো তো, এই যে সাধারণ একটা জিনিস, এই জিনিসটাই কেউ করেনি। বাড়ির সামনে গাড়ি রেখেছি, সেই গাড়ি যখন আয়ুষের বাবা নিয়ে বেরিয়ে গেছে, সাথে সাথে দুটো গাছ এনে একদম মাঝ বরাবর লাগিয়ে দিয়েছে। হ্যাঁ বলছি, হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, মাঝ বরাবর লাগিয়ে দিয়েছে নারকেল গাছ, যাতে করে গাড়িটা রাখতে না পারি। তারপর বাধ্য হয়ে কোথায় রাখবো? তারপর তো দীপিকা দিভাইদের বলা হয়েছে, তারা এগিয়ে এসেছে। এই হেল্পটুকুই এত বড় বাড়িতে আমাকে কেউ করেনি। তো তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তো যেটা যেটা যে আমার জন্য করেছে, যে আমার জন্য যতটুকু করেছে, সেটা আমার মাথায় অবশ্যই থাকবে। আর ভবিষ্যতে তাদের যাতে আমি পাশে থাকতে পারি, সেটাও আমি দেখব। তো যাই হোক, এরকম মন ভাঙানো, মন গড়ানো গল্প কমেন্টে এসে করো না। আমাদের মনে ভুল ধরানো, এই জায়গায় যায় অশান্তির সৃষ্টিগুলো করিও না। আমি যতটুকু বুঝছি দীপিকা দিভাই নাও বুঝতে পারে। আজ দীপিকা দিভাইয়ের নামে আমার কানের সামনে বলছে, কাল আমার কথা ওদের সামনে বলবে, তখন ওরা হয়তো আমাকে ভুল বুঝবে। তাই আমার জায়েদের উদ্দেশ্যেও বলবো, কেউ কান ভাঙালে, কেউ কান মন্ত্র দিলে অবশ্যই একবার আমার সামনে এসে যাচাই করবি। তাহলে আমাদের মধ্যে কিন্তু আর ভুল বোঝাবুঝির একদম সৃষ্টি হবে না। আমি চাই না আর তোদের সাথে, মানে যাদের সাথে আমার এখন ভালো সম্পর্ক আছে, তাদের সাথে আমার কোনো রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক। কারণ এই ভুল বুঝির সৃষ্টিটা মানে একটা জীবনকে নরক করে দিতে পারে। কারণ ভালোবাসি তো সবাইকে, তো সেই জন্য মানে জীবনটা ছাড়খাড় হয়ে যায় যদি কেউ বিনা কারণে আমাদেরকে ভুল বুঝে। তো এই জিনিসটা যাতে আর না হয়, যাদের সাথে সম্পর্ক ভালো আছে তাদের সাথেই এইভাবে এগিয়ে যেতে চাই। যে কেউই উস্কাক না কেন, যেমন তোদের সম্পর্কে যদি আমাকে কেউ উস্কায়, আমি এরকম ইগনোর করে চলে যাই, ঠিক তোদেরও এইভাবেই ইগনোর করে চলে যেতে হবে। তো যাই হোক, যারা করো এসব, তারা খুবই মানে কি বলবো, তাদের জীবনে আদৌ সুখ আছে না শান্তি আছে আমি জানি না। তো এখানে দেখো, আমি কিন্তু ঝিনুকের মাংস রান্না করছি। ঝিনুক হচ্ছে এই মাত্র এসে নিয়ে গেল একজন, মানে যেই টোটোতে করে আমাদের শাড়িগুলো বিক্রি হয়েছে, সেই টোটোওয়ালা দাদা নিয়ে নিয়ে গেল আর কি। হ্যান্ডলুম শাড়িগুলো এত সুন্দর, 600 টাকাতেও মানুষ, মানে আমাদের এই গ্রামে হ্যান্ডলুমের মর্মই বোঝে না মানুষ। তো আর কি, শাড়িগুলো বেকার রেখে লাভ নেই, ওই 400 টাকাতে দিয়েছি হ্যান্ডলুম। তো দুটো নিয়ে গেল। ওখান থেকে মার আবার একটা পছন্দ হয়েছে, মা পিছিয়ে দিয়ে খবর পাঠায়, বল তো যায় শাশুড়ি মা যে কত করে। আমি হাসা ছাড়া আর কিছু করার নেই আর কি। চলো দেখি মা কী শাড়ি পছন্দ করলো। এদিকে ঝিনুকটা ভাজা হচ্ছে, কুশটাও ঘুমাচ্ছে কখন থেকে, ঘর গোছাচ্ছি, একবার এসে রান্না করছি, এখনো পর্যন্ত আজকে এডিট হয়নি, কখন যে বসবো এডিটে দেখি। কোন শাড়িটা নিলেন? সেই সুন্দর তো শাড়িটা। ব্লাউজ আছে তো এমন, হ্যাঁ হ্যাঁ মেশিন হবে। হ্যাঁ, সুন্দর আছে কালারটা, নেভি ব্লু কালার, তো সেই সুন্দর কালারটা। এখানকার মানুষ হ্যান্ডলুমের মর্মই বোঝে না, এত সেগুলো দামি শাড়ি সব। আর এখানকার দেখো না, 600 টাকাও দিতে চায় না শাড়িগুলো, এমন মানুষ। তো দেখো কত সুন্দর মায়ের শাড়িটা। অনেকেই কমেন্ট করো কি যে শাড়িগুলো আছে না নেই, না শাড়ি তো সেরকম নেই। কিছু ভালো ভালো হ্যান্ডলুম শাড়ি আমি সরিয়ে রেখেছি কেন, কারণ আমাকে অনেককে গিফট করতে হয়, আমার ভালো লাগে গিফট করতে। তো আমি শাড়িগুলো রেখেছি, আর কিছু নিজে নিজে তো আর কতটা ইউজ করবো, এক দুটো, আর বাকি রেখে দিয়েছি একে তাকে দেওয়ার জন্য। তো এই দেখো তরকারিটা কত সুন্দর আমার হলো। আসলো আমাদের আজকে বাথরুমের রতন দরা কি বলছে, আসবে? জিনিসটা আনলাম, তারপর কালকে বলি ছুটি করুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সব জিনিসে আনা হয়ে গেছে। এত দাম বলে জিনিসের। এটা ধরে নাও, এটা বাথরুমের ভিতরে, স্নানের বাথরুমের ইয়ে হ্যাঙ্গারে, হুম বড়টা। হুম, ঠিক না? ভালো হয়েছে। এগুলো বাথরুমের ভিতরে। এটা হচ্ছে তুমি যে করছো বেসিনের ইয়েটা, হ্যাঁ বেসিনের ওখানে। হ্যাঁ, বেশি বড় আনলাম না, এটা ঠিকই আছে টাওয়াল রাখার জন্য, তো টাওয়াল রাখার জন্য এটা। ঠিকই আছে এটা। ঠিক আছে না? হ্যাঁ এটা ঠিক আছে, টাওয়াল রাখার জন্য। তুমি না এটা। এটা আনলাম তোমার জন্য, তুমি যে গাটা ধুবে। ও, মোর জন্যই আনছে, মুয়ে গাওটা ধুইবে, মানে আমার জন্যই আনছে বন্ধুরা। আমি স্নান করবো বাথরুমে, আর কেউ স্নান করবে না।
আয়ুষের বাবা চলে আসলো দোকান থেকে, মানে ঘোষেরাঙার থেকে জিনিস নিয়ে। এবার ওকে খেতে দিয়েছি। আজকে শামুক মানে ঝিনুকগুলো না একটু ভাজাটা বেশি হয়েছে, তাই তরকারিটা খুব একটা মানে ভালো হয়নি, আমারও ভালো লাগেনি অতটা। তো যাই হোক, মাংসের মতো বানালেই বোধহয় ভালো হতো। তো এদিকে ডাল করেছিলাম, আলু ভাজা, তিতা করলা দিয়ে, আর হচ্ছে ঝিনুকের তরকারি। এখন সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আমি খাইনি, আমি খাবো। তখন সকালে ভাত খেয়েছি তো একটুখানি খিদে নেই। তো এবারে হচ্ছে কলের পাড় পরিষ্কার করবো, কবে থেকে ভাবি যে করবো, আর দেখো কি পাগলির মতন হয়ে আছি। স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে আসবো এখন আমি। চলো কলের পাড়টা তোমাদের দেখাই, কি জঙ্গল হয়ে আছে। তোমরা অনেকে বলছো নতুন বাথরুম কবে ইউজ করবে, নতুন বাথরুম কবে ইউজ করবে। তো দেখা যাক, কালকে আসার কথা, যেহেতু সব জিনিস আনা হলো, মিস্ত্রিদের কালকে আসার কথা। তো দেখা যাক, চলো। পুরো জঙ্গল হয়েছে, এই দেখো অবস্থা। দেখো যতই নতুন বাথরুম হোক না কেন, এটা হচ্ছে তাড়াতাড়ি ইউজ করার জন্য একদম পারফেক্ট। এই যে দেখো কত গাছ হয়েছে। এবারে এদিকে চলে আসলাম এই যে জঙ্গল সাফ করতে। দেখো কি অবস্থা। এখানে আমাদের বাথরুম তোমরা জানো, আর বিভিন্ন রকম, যেহেতু বর্ষাকাল না, চারিদিক থেকে গাছ লতা পাতা বেরিয়ে ডালগুলা এই যে কেটে দিল, মানে পাতা হয়েছে বেকার, এই গাছটাই কাইটে দিতে লাগবে। এই যে গাছের উপরে যে পাতাগুলা, হ্যাঁ সুপারি গাছ তো আছে, সুপারি গাছটা না, এই যে পাতাগুলা। কি অবস্থা। যখন বাথরুম হবে তারপরেও এই বাথরুমটা ইউজ করা যাবে তাড়াতাড়ির জন্য। যে ঘরে থাকলে সেটা ঘর দিয়ে বাথরুমে গেল, আবার এটাও তো বাথরুম আমাদের একটা, টয়লেট বলতে পারো। তো যে কোনো সময় ইউজ করা যাবে আর কি। তো তাই এটাকে নষ্ট করবো না, টিনগুলোও তো ভালো বেশ। সংসারের কাজবাজ রান্নাবান্না সমস্ত কিছু সেরে স্নান করতাম, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। ইদানিং বেশ খুব শরীরটা ক্লান্ত লাগে আমার, জানি না কেন, কোনো কাজ একটা ভালোভাবে করতে পারি না, মানে কীরকম যেন লাগে। তারপরেও দেখো, যেই জিনিসগুলো নোংরা হয় সেগুলো তো পরিষ্কার আমাদেরকেই করতে হবে। এই যে বাথরুম বলো, যাই বলো না কেন, এগুলো একটা বড় কাজ, বাথরুম ঘষা, কলের পাড় ঘষা। তো রান্নাবান্না করে মনে হচ্ছিলো যেন একবারে স্নান টান করে একটু রেস্ট নিই, কিন্তু না, ভাবলাম এই কাজগুলো যদি না করি হবে না। তাই আয়ুষের বাবাকে বললাম যে চলো, আর এগুলো নিয়ে আর দেরি করে লাভ নেই, দুজনেই শুরু করে দিই কাজবাজ করা, তাহলে পরিষ্কার লাগবে আর কি। লোকজন আসলে না, একেতে তো নেই বাথরুম, তার মধ্যে যেটা আছে সেটাকেও যদি আমরা পরিষ্কার করে না রাখি, আগে কিন্তু দেখতে তোমরা, মানে একটুখানি সবুজ হতে দিতাম না। আর এখন তো বাচ্চা কাচ্চা নিয়ে পারি না, এত কাজ হয়ে গেছে, সংসারের এত ভেজাল, এগুলোর জন্য এখন আর প্রতিদিন পরিষ্কারই করতে পারি না। তো অনেকে এই স্নানের বাথরুমটাকে ভাবো যে নোংরা বা কিছু, না, এটা একদম আমাদের একটা পরিষ্কার বাথরুম। এখানে শুধু আমরা স্নান করি, এই আর কি। তো দেখো কেমন করে সবুজ হয়েছে, পুরো মানে পুরো ঘষে একদম সাদা বানিয়ে দিয়েছি আমি আর আয়ুষের বাবা। পুরোপুরি সাদা না হলেও এই যে অল্প অল্প তো সবুজ সবুজ থাকেই। ইনস্ট্যান্ট পরিষ্কার করা, ব্লিচিং পাউডার ইনস্ট্যান্ট দিয়ে রাতে দিয়ে রাখলে আরও পরিষ্কার হয়। তো মনেই থাকে না, যেই কাজ যখন করব ভাবি তখন যদি না করি তাহলে আর আমাদের মনেই থাকে না। এই যে একটা লোহার ব্রাশ নিয়েছি দেখো, এটা দিয়ে একদম পরিষ্কার করেছি। আরে এখন দেখো পুরো বাথরুমটা ঝাঁ চকচকে করছে আর সুন্দর লাগছে এখন দেখতে, তাই না? আমি ভাবি আগে আমি কত সময় পেতাম কাজবাজ করার জন্য, সারাদিন সংসারের কত রকম কাজ, তোমাদের ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত ব্লগ দিয়েছি তোমাদেরকে, তোমাদের পুরো জিনিসটা আমি কি কি কাজ করতাম না করতাম তোমরা সবটা বুঝতে পারতে। এখন কিন্তু বুঝতে পারো না, কোথা থেকে ব্লগ শুরু করি, কোথায় গিয়ে শেষ করি, মানে আমি নিজেও জানি না। মানে আমি কাজ করি কিন্তু কি বলতো, ক্যামেরা অন করে করতে ভুলে যাই। আসলে বাবুকে বারবার গিয়ে নিতে হয়, কান্না করে, ছোট না, বুঝতেই পারছো। যবে হাঁটাটা না শিখবে, হাঁটা শিখলেও আমার মনে হয় একটু কষ্ট হবে, হাঁটাটা শিখে নিলে তারপরে হয়তো আমার সেই কষ্টটা হবে না। তো এই আর কি ব্যাপার। তারপরেও দেখো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজ, আরও অনেক কাজ করেছি, কিন্তু চার্জ না থাকায় আর শেয়ার করতে পারলাম না। ব্লগটা অর্ধেকেই শেষ হয়ে গেছে, মোবাইলে একদম চার্জ ছিল না। আজ সারাদিন মোবাইলে চার্জ না থাকাই আমি শ্যুট করেছি, মানে একটু একটু করে চার্জ করি, একটু একটু করে শ্যুট করি, রাতে চার্জ না করে রাখলে এই তো হয় আর কি। তো তারপরে পুরো আমাদের উঠোনের ঘাসগুলো তুলেছি, রাস্তায় পাথর দিয়েছি, ছোটো ছোটো ব্লগগুলো, মিনি ব্লগে হয়তো তোমরা দেখতে পারবে, অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম, একদম চার্জ ছিল না ফোনে। তো যাই হোক, অনেক কাজ করেছি আজকে সারাটা দিন, তো সবটা হয়তো শেয়ার করতে পারলাম না। তো এইভাবেই দেখো প্রিয়াকে তোমরা হয়তো আর 1-1.5 বছর এইভাবেই তোমরা দেখবে, মানে একটু ব্যস্ততার মধ্যে, তারপরে হয়তো আবার সেই সুন্দর মানে ভালোভাবে শুরু হবে। বাচ্চাটা বড় হয়ে গেলে তো আর চিন্তা নেই, তাই না? 2 বছর 2.5 বছর চলে গেলে চিন্তা নেই, তাই না? ততদিনে তোমরা আমাকে আদৌ ফলো করে রাখবে কিনা, দেখবে কিনা, এটা জানা নেই। তো তাই ভয় লাগে মানুষগুলো যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, তাই কিন্তু এই যে ব্লগগুলো দেই, কষ্টে মষ্ট হলেও ব্লগগুলো দেই। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই তো এডিট করলাম, এটাকে পোস্ট করবো।
টাটা।